আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন সম্পর্কে জানব। তো এখানে ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা আসলে কি? মূলত হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হবে, একদম সহজ কথায় বললে। তো বইতে একটু জটিলভাবে বলা আছে যে ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার থেকে একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার থেকে দুইটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি বলতে পারি, যেহেতু ডিএনএ তো ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ দ্বিসূত্রক একটা ডিএনএ দ্বিসূত্রক একটা অণু। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। এটাকে আসলে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন। তো এটা কিভাবে হতে পারে? তো কেউ কেউ বলছে প্রথমত যে একটা হবে একদম পুরোপুরি প্যারেন্ট ডিএনএর মতো, আর একটা হবে একদম নতুন। তো এটা আসলে গ্রহণযোগ্য হয়নি, কারণ একদম সম্পূর্ণ নতুন ডিএনএ তৈরি হচ্ছে কোথা থেকে আসলো, এটা তো কোশ্চেন থাকেই। এটা যাই হোক, পরবর্তীতে আবার অন্যরা বলে যে কিছু অংশ থাকবে একদম পুরাতন, মানে প্যারেন্ট ডিএনএ থেকে আসবে, ওই প্যারেন্ট ডিএনএর মধ্যে কিছু অংশ আবার থাকবে হচ্ছে যা নতুন, নতুনভাবে সৃষ্টি হবে। এটাও গ্রহণ করে নাই, কারণ এটা একটা বিচ্ছিন্নভাবে কোথা থেকে এটা আসলো, এটাও গৃহীত হয়নি। পরবর্তীতে বিজ্ঞানীরা দাবি করেন, এবং সবথেকে গ্রহণযোগ্য যে মতামত রেপ্লিকেশনের ক্ষেত্রে, যে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে প্রতিলিপন হয়। কিভাবে? একটা থাকবে প্যারেন্ট ডিএনএ থেকে, যেটা আমরা এখানে কালো কালো দিয়ে দেখাচ্ছি, এবং আরেকটা হচ্ছে নতুন ডিএনএ, অর্থাৎ প্যারেন্ট ডিএনএ থেকেই প্রতিলিপিত হয়ে নতুন একটা ডিএনএ সৃষ্টি হবে। সেটাই নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে। তো এরকম আমরা দুইটা স্ট্র্যান্ড পাবো। তো দুইটা স্ট্র্যান্ড যেহেতু পাচ্ছি আমরা, তাহলে আমাদের ডিএনএ সৃষ্টি হয়ে যাবে। তো এরকম একইভাবে টোটাল একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। যেরকম কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। তো ডিএনএ রেপ্লিকেশনের আসলে গুরুত্বটা কি? তার আগে আমি একটা জিনিস বলি। বইতে হচ্ছে এই ফিগারটা দেওয়া, তো এটা একটু জটিল মনে হতে পারে। এটা কি, একটু সিম্পলিফাই করার জন্য আমি এটা গেছি। দুইটা আসলে একই জিনিসই। তো এখানে আমরা এই যে ডাবল যে লেয়ারটা দিই, ডাবল লেয়ারটা না দিলেও হয়, শুধুমাত্র আমরা সিঙ্গেল একটা লেয়ার ইউজ করলেই হয়, যেহেতু একটা সিঁড়ি, তো একটা স্ট্যান্ড। আচ্ছা, এবার আসি ডিএনএর রেপ্লিকেশনের গুরুত্ব নিয়ে। তো সাধারণত আমরা উম, এটা আমরা জেনে থাকি যে আহ, চুল থেকে আমাদের ডিএনএ নেওয়া হোক, বা ঘাম থেকে, বা রক্ত থেকে, বা কি বলা যায়, নেল থেকে অর্থাৎ নখ থেকে, যেখান থেকেই ডিএনএ নেওয়া হোক না কেন, বা এমনকি আমাদের ব্যবহৃত যে কোনো জামা কাপড় থেকেও কিন্তু আমাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যায়। তো সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে নেওয়া হোক না কেন, ডিএনএ কিন্তু একটা নির্দিষ্ট মানুষের জন্য সেম থাকে, ফিক্সড। এটা হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তার মানে কি, তার কোষ বিভাজন হতে থাকে। তো কোষ যখন বাড়তে থাকে, তো কোষ বিভাজনের সাথে সাথে তাদের মধ্যে ডিএনএটা আসলে প্রতিলিপন হচ্ছে। ডিএনএ বিভাজিত হয় না, ডিএনএ যেটা হয় কপি হয়। অর্থাৎ নতুন যে পরবর্তী কোষ তৈরি হবে, তার মধ্যে তো নিউক্লিয়াস থাকবে। সেই নিউক্লিয়াসের মধ্যে তো ক্রোমোজোম থাকবে, সেই ক্রোমোজোম কি ডিএনএ দ্বারা গঠিত হবে না? তাহলে সেই ডিএনএটা আসবে কই থেকে? অবশ্যই পূর্ববর্তী যে কোষ ছিল, সেই কোষের মধ্যে যে ডিএনএ ছিল, সেইটা ডিএনএটাই পরবর্তী কোষের নিউক্লিয়াসের মধ্যে চলে যায়। তো এই প্রসেসটা কোষ বিভাজনের আগেই হয়ে থাকে, ইন্টারফেস পর্যায়ে, এস পর্যায়ে হয়ে থাকে, যেখানে আসলে সিনথেসিস পর্যায়ে বলা হয়, বা ডিএনএ রেপ্লিকেশন পর্যায়ে বলা হয়। আচ্ছা, তো এটা আমরা ডিএনএ রেপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, যে কখন হয়, বা এর গুরুত্বটা কি, বা কেন হচ্ছে। কারণ ডিএনএ রেপ্লিকেশন যদি না হতো, তাহলে দেখা যেত এক কোষে আমার ডিএনএ আর এক কোষে ডিএনএ নাই। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো? ওই কোষ তো তাহলে কাজ করতে পারতো না ডিএনএ ছাড়া। এই জন্য প্রতিটি কোষে আমাদের ডিএনএ দরকার। সেই ক্ষেত্রে নতুন যে কোষগুলো তৈরি হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই ডিএনএ দরকার, সেই কোষগুলোতে যেন ডিএনএ থাকে। তো সেই জন্য পূর্ববর্তী কোষ থেকে যখন নতুন কোষ তৈরি হয়, সেই ক্ষেত্রে ডিএনএগুলো রেপ্লিকেশন হয়। এবার আসি, এই একটা ডিএনএটা আমরা দেখি। এতক্ষণ আমরা ডিএনএগুলো দেখলাম লম্বালম্বিভাবে আছে, অর্থাৎ ভার্টিক্যালি আছে। এখন আমরা এটাকে হরিজন্টালি আঁকছি। তো হরিজন্টালি ডিএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা সূত্রক দেখতে পাচ্ছি, লাল একটা সূত্রক অর্থাৎ একটা স্ট্র্যান্ড, অ্যান্ড কালো একটা স্ট্র্যান্ড। তো লালটা দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা নতুনভাবে তৈরি হয়েছে, আর কালোটা হচ্ছে যা মাতৃ বা প্যারেন্ট ডিএনএ থেকে আসছে। যাই হোক, তো আর মাঝখানে আমরা যে লাইনগুলো দিচ্ছি, সেগুলো হচ্ছে নাইট্রোজেন বেজের লাইন। তো মূল কথা হচ্ছে, এই ডিএনএর একটা পার্ট থেকে, এই ডিএনএর একটা অংশ থেকে আমরা কর্তন করব, কাটবো, বা একটা অংশ থেকে রেপ্লিকেশন শুরু হবে। তো যেই অংশ থেকে রেপ্লিকেশনটা শুরু হয়, সেটাকে বলা হয় অরি। অরি বা সূচনা বিন্দু বলা হয়। তো আমরা ধরে নিছি এই জায়গাটা হচ্ছে আমাদের অরি বা সূচনা বিন্দু। এরকম ডিএনএর
একটা ডিএনএ বিভিন্ন জায়গায় একই সাথে রেপ্লিকেশন হতে পারে। এই পরবর্তীতে এই যে রেপ্লিকেশন হয়, ওই রেপ্লিকেশন যে স্থানটা, সেটাকে রেপ্লিকেশন বাবল বলা হয়। তো এরকম অনেকগুলো রেপ্লিকেশন বাবল হতে পারে, পরবর্তীতে তারা রেপ্লিকেশন বাবলগুলো একসাথে মিলিত হয়। যাই হোক, সেটা পরের কথা, আমাদের মূলত রেপ্লিকেশনটা আসলে বুঝতে হবে। তো রেপ্লিকেশনটা যদি আমাদের বুঝতে হয়, আমরা কয়েকটা এখানে সিম্পল স্টেপ বা প্রসিডিওর ফলো করব। প্রথমত হচ্ছে, আমি এখানে একটা ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এখানে একটা স্ট্র্যান্ড আছে, একটা হচ্ছে কালো স্ট্র্যান্ড। তাই কালো স্ট্র্যান্ড থেকে এইটার মতো হুবহু সেম টু সেম, মানে কালো স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি আমার আর একটা স্ট্র্যান্ড আনতে হবে। কালো স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি যদি আমি এখানে আর একটা স্ট্র্যান্ড আনতে পারি, তাহলে তো এটা একটা দ্বিসূত্রক ডিএনএ অণু হয়ে যাবে, তাই না? আবার সেমভাবে এই যে লাল যে স্ট্র্যান্ডটা আছে, সেই স্ট্র্যান্ড বা সেই সিঁড়ির বিপরীতে বা এর অপোজিটে কমপ্লিমেন্টারে যদি আমরা আর একটা স্ট্র্যান্ড তৈরি করতে পারি, অর্থাৎ এখানে যদি নাইট্রোজেন বেস থাকে এ, তাহলে আর একটা যে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, তার নাইট্রোজেন বেসটা এখানে কি হয়ে যাবে, টি, থায়ামিন। কথা, কারণ অ্যাডেনিনের সাথে নাইট্রোজেন বেস থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এইভাবে করে আর একটা স্ট্র্যান্ড তৈরি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা আর একটা ডিএনএ তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা ডিএনএ থেকে এইভাবে দুইটা ডিএনএ তৈরি হতে পারে। এবার আমরা একটু প্রসেসে আসি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, স্ট্র্যান্ড দুইটাকে যে প্যাচটা আছে সেই প্যাচটা খুলতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করি, প্যাচ খুলি। প্যাচ খুলি। তখন প্যাচটা খুলবে কিভাবে, প্যাচ খুলবে এখানে অবশ্যই একা একা খুলে যাবে না, একটা এনজাইম কাজ করবে। সেই এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। তাহলে প্রথমত ডিএনএর যে সূত্রক দুইটা আছে তাদের মধ্যে যে প্যাচ আছে, সেই প্যাচটা খুলবে কি, হেলিকেজ এনজাইম। তো প্রথমত হেলিকেজ এনজাইম খুললো। হেলিকেজ এনজাইমটা কোথায়, এই যে আমাদের সেই হেলিকেজ এনজাইম। আচ্ছা, তো হেলিকেজ এনজাইম প্যাচ খোলার পর তো দেখা যাচ্ছে ওরা তো অনেকক্ষণ ধরে প্যাঁচায় ছিল না, যে তো সেই জন্য যেটা হয় যে ওই সূত্রক দুইটা আবার একসাথে চলে আসতে চায়। তো এখানে আরেকটা এনজাইম কাজ করে, তা না হচ্ছে এসএসবিপি, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপির কাজ হচ্ছে এই যে স্ট্র্যান্ড দুইটা আছে, সেই স্ট্র্যান্ড দুইটিকে তারা একত্রিত আর হইতে দিবে না। এটা যেন আবার একত্রিত হয়ে না যায় বা মিলিত হয়ে না যায়, সেইটা সে দেখবে, একত্রিত হতে দিবে না। তাহলে আমরা অলরেডি দুইটা এনজাইমের নাম আমরা পড়ে ফেলছি। হেলিকেজ এনজাইম আলাদা করলো, অ্যান্ড এসএসবিপি ওই যে আলাদা করার যে স্ট্র্যান্ড দুটো আছে সেটা আবার এক হইতে দিবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব, যে হ্যাঁ, এখন হচ্ছে আমাদের নতুন স্ট্যান্ড তৈরি করতে হবে। আমরা তো আলাদা করে ফেলাম, ভালো কথা। এখন হচ্ছে আমাদের নতুন স্ট্যান্ড তৈরি করতে হবে। তাই নতুন স্ট্যান্ড তৈরি করার ক্ষেত্রে এটার আসলে সূচনাটা হয় এখানে, এখানে ডিএনএটা একটা আরএনএর সাহায্য নেয়। সো সেই আরএনএটার নাম হচ্ছে প্রাইমার আরএনএ। প্রাইমার আরএনএ, কারণ ও হচ্ছে এখানে রেপ্লিকেশনের বা নতুন স্ট্যান্ড তৈরির সূচনা করে দেয়। তো সেই ক্ষেত্রে এখানে একটা এনজাইম কাজ করবে, যার নাম হচ্ছে প্রাইমেজ এনজাইম। তা আমি এটা পার্পল কালার দিয়ে দেখাই। প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম কি করবে, একটা প্রাইমার আরএনএ তৈরি করে দিবে। এই প্রাইমার আরএনএর সাথেই পরবর্তীতে নতুন নিউক্লিওটাইড যুক্ত হবে বা নাইট্রোজেন বেস যুক্ত হবে। আচ্ছা, তো প্রাইমেজ এনজাইম এরকম এখানে এসে এরকম একটা সুন্দর করে একটা এই যে প্রাইমার আরএনএ তৈরি করে ফেলে, এবং প্রাইমার আরএনএটা কিসের হয়, এরকম ডিএনএ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি হয়। যেমন এইখানে অ্যাডেনিন আছে, তাহলে এইখানে কি হতে পারে, প্রাইমার আরএনএ থায়ামিন। তো এইখানে যেহেতু এটা আরএনএ, তাহলে আরএনএতে কি থায়ামিন থাকে, আরএনএতে থায়ামিন থাকে না। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, ইউরাসিল হবে। থায়ামিনের বদলে অ্যাডেনিনের সাথে কি আসবে, ইউরাসিল আসবে, এবং এটা ডাবল বন্ধনের মাধ্যমে, মানে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তারপর গুয়ানিনের সাথে কি আসবে, তিনটা ডাবল বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, সাইটোসিন। আবার থায়ামিনের সাথে এখানে আসবে হচ্ছে অ্যাডেনিন, দুইটা ডাবল বন্ধনের মাধ্যমে। আচ্ছা, তা এই যে প্রাইমার আরএনএ তৈরি হলো প্রাইমেজ এনজাইমের সাহায্যে, পরবর্তীতে এইটা আস্তে আস্তে এরকম বড় হইতে থাকবে। তো এই বড় হওয়ার যে ডিরেকশনটা সেটা কোন দিকে, সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে। তার মানে হচ্ছে এই যে স্ট্র্যান্ডটা ছিল, এটা ছিল 3 প্রাইম টু 5 প্রাইম দিকে। তার মানে এর কমপ্লিমেন্টারি বা সম্পূরক যে আর একটা সূত্রক তৈরি হবে, সেটা অবশ্যই তাহলে কোন দিকে হবে, 5 প্রাইম টু 3 প্রাইম দিকে। আর সাধারণত এই যে নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়, নিউক্লিওটাইডগুলো যুক্ত হয় কোন দিক থেকে, কোন দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইমার আরএনএ থেকে সূচনা হলো, স্ট্র্যান্ডটা লম্বা হওয়া শুরু হলো, এবং
এখানে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। কোন দিক থেকে কোন দিকে যুক্ত হচ্ছে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে। তো এখানে আমি আরেকটু দেখাই স্ট্রাকচারটা। যে জায়গায় আসলে কি কাজ করতেছে। হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ এখানে আমরা একটা রাইবোজ সুগার রাখছি, ডিঅক্সি রাইবোজ সুগার। হচ্ছে কার্বন, এই কার্বন, তো এটা হচ্ছে ফার্স্ট কার্বন, 3 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত থাকে। তো রাইবোজগুলো যেহেতু ডিঅক্সি রাইবোজগুলো যেহেতু একটা একটার সাথে যুক্ত থাকবে, এই জন্যই আর কি। এইটা 4 নাম্বার, অ্যান্ড এই কার্বনের সাথে আর একটা কার্বন থাকে, যেটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 প্রাইম কার্বনটা কি, 3 নাম্বার কার্বনটা হচ্ছে এদিকে ছিল, 5 নাম্বার কার্বনটা হচ্ছে এদিকে। তো এটাকে আমরা বলি কি 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশন, মানে বাম থেকে ডানে 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশন। তাহলে এইটার সাথে অপোজিটে যে স্ট্যান্ডটা তৈরি হয়, সেটার ডিরেকশনটা আসলে কোন দিকে হয়? সেটার স্ট্যান্ডটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকে। 5 প্রাইম 3 প্রাইম বলতে কি বোঝায়? তার মানে বাম পাশে থাকবে 5 নাম্বার কার্বন এবং ডান পাশে থাকবে 3 নাম্বার কার্বন। তো এটার ব্যাখ্যাটা আমি দিয়ে এসেছি। ডিএনএর যে ডিটেলড ভিডিওটা আছে, সেটা তোমরা একটু দেখে নিবে, তাহলে আরও খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই জন্য আমি এটা দেখাইলাম যে এখানে 3 প্রাইম টু 5 প্রাইম দিকে যেহেতু স্ট্যান্ড ছিল, তাহলে এখানে নতুন যে স্ট্যান্ডটা তৈরি হবে সেটা হবে অবশ্যই কমপ্লিমেন্টারি, যেহেতু তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। আচ্ছা, এবং এটা আস্তে আস্তে এই যে প্রাইমার আরএনএ যেটা ছিল, সেই প্রাইমার আরএনএর এই দিকটা হচ্ছে 3 প্রাইম দিক, 3 প্রাইম ওএইচ প্রান্ত। তো এই দিক থেকে আস্তে আস্তে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে। তো এই জন্য আমরা দেখব যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকেই সাধারণত স্ট্র্যান্ডটা বড় হইতে থাকে। তাছাড়া আমাদের কোশ্চেন আসতেই পারতো যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কেন হবে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে কেন স্ট্র্যান্ড বড় হলো না? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাইমার আরএনএর 3 প্রাইম দিকটার সাথে 3 প্রাইম ওইচ প্রান্তের সাথেই সাধারণত নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়, এবং এই নিউক্লিওটাইড যে যুক্ত হয় এটা বড় হয় কোন দিক থেকে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। আচ্ছা, এখন আমরা নিচেরটার ক্ষেত্রে আসি। নিচেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাল যে স্ট্র্যান্ডটা আমরা দেখাচ্ছি, সে লাল স্ট্র্যান্ডটা আসলে এর ডিরেকশনটা কি? 5 প্রাইম থেকে 3 প্রাইম। ক্লিয়ার? তো 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে, তাহলে সেটা এইখানে আমাদের কত কত নাম্বার কার্বন থাকবে? কমপ্লিমেন্টারি কার্বনটা হবে 3 প্রাইম, এবং তাহলে এর ডিরেকশনটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম দিকে, তাই তো? তো এখন এই ক্ষেত্রে যেটা হয়, আমরা কি বলে আসছি যে নিউক্লিওটাইডগুলো যেগুলো নতুন যুক্ত হচ্ছে, সেগুলো কোন দিক থেকে কোন দিকে যায়? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যায়। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যদি নিউক্লিওটাইড বড় হয়, তাহলে ও তো দেখো তার সূচনা হয়েছিল এইখানে, তার গন্তব্য কিন্তু হচ্ছে এদিকে যাইতে হবে, কিন্তু দেখো তার নিউক্লিওটাইড কিন্তু উল্টা দিকে যুক্ত হচ্ছে, তাই না? উপরেরটার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়নি, তার যেখানে সূচনা বিন্দু ছিল, গন্তব্য ছিল, সে সেইখানেই যাচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। বাট এইখানে এটা উল্টো হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এটা উল্টো দিকে যাচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই পর্যন্ত যাওয়ার পর এখানে তো শেষ, এরপর তো আর নতুন কোনো আর নিউক্লিওটাইড যুক্ত হবে না। তো পরে দেখা যায় এরকম আরেকটা প্রাইমার আসে, এখানে আরেকটা প্রাইমার আরএনএ তৈরি করে, এবং এখানে আবার নিউক্লিওটাইড যুক্ত হয়, এবং এইখানেও এটাও কোন দিক থেকে কোন দিকে যাবে? 5 প্রাইম থেকে 3 প্রাইম এভাবে যায়। তো যাওয়ার পর দ্বারা এখানে তো আবার গ্যাপ, এরকম একটা গ্যাপ থেকে যায়, এরকম আবার নতুন একটা আরএনএ এসে নতুন নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে এবং স্ট্র্যান্ড তৈরি হতে থাকে, এবং সেটাও কোন দিকে যাচ্ছে? এরকম 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। যাওয়ার পর দেখা যায় এখানে তো আবার শেষ, এরকম গ্যাপ থেকে যায়। তো এই গ্যাপগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। এই গ্যাপগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড, ওকাজাকি গ্যাপ। তো ওকাজাকি গ্যাপগুলো এই এই স্ট্যান্ডের ক্ষেত্রে তৈরি হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগ খাইতেছে, একবারে শেষ হচ্ছে না, থেমে থেমে হচ্ছে, তৈরি হচ্ছে, গ্যাপ খাইছে, আবার তৈরি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। আচ্ছা, আর প্রথমটা যেটা ছিল উপরে, যেটা একদম একবারই যেটা তৈরি হয়ে গেছে এক চান্সে, সেটাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড। সেটাকে আমরা বলবো লিডিং স্ট্যান্ড, কারণ এটা একবারে তৈরি হয়ে গেছে। তাহলে মূলত আমরা রেপ্লিকেশনের মূল সামারিটা আই থিঙ্ক বুঝে গেছি। অ্যান্ড এখানে আমরা অনেকটা বুঝেও গেছি যে আমাদের এখানে কিন্তু উপরে অলরেডি দুইটা স্ট্যান্ড পেয়ে গেছি, তার মানে এইটা থেকে একটা ডিএনএ হবে, এইখান থেকে আমি একটা ডিএনএ পাবো, যেখানে
উপরেরটা এটা ছিল কি প্যারেন্ট ডিএনএ থেকে আসছিল, এবং নিচে এই যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হলো সেটা কিন্তু নতুন তৈরি হয়েছে। আবার নিচে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে। লালটা হচ্ছে প্যারেন্ট ডিএনএ থেকে বা মাতৃ ডিএনএ থেকে আসছে, এবং প্যারেন্ট ডিএনএ বা মাতৃ ডিএনএ এর সাথে কমপ্লিমেন্টের আর একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হলো। তো এই যে দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে, তাহলে এইখান থেকেও কি একটা ডিএনএ তৈরি হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে একটা ডিএনএ, অ্যান্ড এইখান থেকে নিচ থেকে আর একটা ডিএনএ, এরকম দুইটা ডিএনএ এইখান থেকে তৈরি করা সম্ভব। তাহলে একটা ডিএনএ থেকে এইভাবে দুইটা ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে রেপ্লিকেশন। তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস প্রথমে কাজ করলো। প্রথম হচ্ছে প্যাচ খুলতে হবে, হেলিকেজ এনজাইম দিয়ে প্যাচটা খোলা হয়। এই প্যাচটা যেন আবার একত্রিত না হয়ে যায় সেই জন্য কাজ করে কি এসএসবিপি, যেটা স্ট্র্যান্ড দুটাকে একত্রিত হইতে দিবে না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এখানে প্রাইমেজ এনজাইম কাজ করবে, যেটা হচ্ছে প্রথমত প্রাইমার আরএনএ তৈরি করে দিবে, এবং প্রাইমার আরএনএটা থেকেই পরবর্তীতে নিউক্লিওটাইড সংযুক্ত হতে থাকবে এবং নতুন স্ট্র্যান্ড লম্বা হইতে থাকবে, নতুন স্ট্র্যান্ড তৈরি হতে থাকবে। তো এই যে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে সেই ক্ষেত্রে একটা এনজাইম কাজ করে যেটার নামটা বলা হয় না, এর নাম হচ্ছে পলিমারেজ এনজাইম বা ডিএনএ পলিমারেজ 3 বলা যায়, ডিএনএ পলিমারেজ 3। তো ডিএনএ পলিমারেজ এনজাইমটা এরকম নিউক্লিওটাইডগুলোকে সংযুক্ত করতে থাকে। তো নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে, তো উপরেরটা যেটা আছে সেটা কোনো থামাথামি ছাড়াই একবারে যুক্ত হতে পারে, কিন্তু নিচে যেটা আছে সেটা তোমার একবারে যুক্ত হতে পারতেছে না, ও বারবার ল্যাগ খাচ্ছে। তো সেটা ক্ষেত্রে ওটাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড, আর উপরেটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। কেন উপরেটাতে কোনো গ্যাপ হলো না, মানে একদম একবারে সম্পূর্ণ হলো, কেন নিচেটা তো একবারে সম্পূর্ণ হলো না, সেটা কিন্তু ওদের কার্বনের ভ্যারিয়েশনের কারণে আমরা বলে দিছি। যে উপরটা ছিল কি মেইন স্ট্র্যান্ড ছিল 3' to 5' দিকে, মেইন স্ট্র্যান্ড 3' to 5', 3' to 5', মানে বাম দিকে 3 নাম্বার কার্বন আর ডান দিকে 5 নাম্বার কার্বন এরকম। তাহলে অবশ্যই এর কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হচ্ছে 5' to 3' দিকে। তো কমপ্লিমেন্ট স্ট্র্যান্ডটা তৈরি হয় 5' to 3' দিকে, আবার নিউক্লিওটাইডগুলো যুক্ত হয় কিন্তু 5' থেকে 3' দিকে। এই জন্য এটা নির্বিচ্ছিন্নভাবে একবারে শেষ হতে পারছে। কিন্তু নিচের যে স্ট্র্যান্ডটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্যারেন্ট যে ডিএনএটা ছিল তার তার ডিরেকশন হচ্ছে, কার্বনের ডিরেকশন হচ্ছে 5' থেকে 3' দিকে, 5' থেকে 3' দিকে। তো তার মানে তার সাথে কমপ্লিমেন্টারি যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হবে 3' থেকে 5' দিকে। 3'5' কি কার্বন সংখ্যা, এটা হচ্ছে ডিএনএর, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে আসবে তাহলে খুব সহজে বুঝবে। তো 3' to 5' দিকে। এখন ব্যাপারটা হচ্ছে নিউক্লিওটাইড কিন্তু যুক্ত হয় 5' থেকে 3' এর দিকে, স্ট্র্যান্ড তৈরি হচ্ছে 3' থেকে 5' এর দিকে, মানে স্ট্র্যান্ডটা তৈরি হয়, কিন্তু নিউক্লিওটাইড আবার যুক্ত হয় 5' থেকে 3' দিকে, অর্থাৎ এই ডিরেকশনে। তো এই ডিরেকশনে যেহেতু তৈরি হচ্ছে তার মানে উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে গেলে যেটা হচ্ছে এখানে তো স্টপ পয়েন্ট, তো এখানেও থেমে যাচ্ছে। সেমভাবে আবার এইরকম 5' থেকে 3' দিকে এরকম আসতেছে, আবার দেখতেছে থেমে যাচ্ছে, এরকম একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ও কন্টিনিউয়াসলি তৈরি হতে পারতেছে না, কারণ যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ বা অরিজিন যেখানে আছে তার বিপরীত দিকে সে যাচ্ছে, তৈরি হচ্ছে। এই জন্য এখানে গ্যাপ হয়, বা যেটাকে অকাজাকি গ্যাপ বলা হয় এবং এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। পরবর্তীতে এইখানে হচ্ছে গ্যাপগুলো ফিল আপ করে দেওয়া হয়, আর ডিএনএ পলিমারেজ 1 আসে, 1 এসে হচ্ছে আরএনএ প্রাইমারগুলোকেও সরায় দেয়। পরবর্তীতে গ্যাপগুলো হচ্ছে লাইগেজ এনজাইম দ্বারা পূর্ণ করা হয়। তাহলে আমরা লাস্টে আর একটা এনজাইমের নাম শিখবো, লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমগুলো দিয়ে এই গ্যাপগুলো ফিল আপ করা হয়। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ডিএনএ রেপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেস। এখানে আমাদের মূলত হচ্ছে এনজাইমগুলোর নামের ভিত্তিতে আমরা কাজগুলো মেনশন করব, তাহলেই হয়ে যাবে। আর এই ছবিটা আমরা এঁকে দিব, এই যে এই ছবিটা, তাহলে মোটামুটি আশা করা যায় পরীক্ষায় তোমরা ফুল মার্ক পাবে ইনশাল্লাহ।